আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা অত্যন্ত চাঞ্চল্যকর একেবারে সদ্য প্রকাশিত একটি রাজনৈতিক ইশতেহার নিয়ে কথা বলবো। এটি কিন্তু যে সেই ইশতেহার নয়, স্বয়ং ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা দলের আনুষ্ঠানিক ঘোষণাপত্র। আমরা এই ছোট অথচ মারাত্মক গভীর রাজনৈতিক টেক্সটাকে একদম বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব। দেখব কিভাবে একটা দল তাদের টিকে থাকার সংগ্রাম আর আধিপত্য বিস্তারের পুরো ছকটা শব্দের পর শব্দে সাজিয়েছে। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। ইশতেহারের শুরুতে বলা হচ্ছে, অন্ধকারই আমাদের বাস, আলো দেখলেই ভয়। একবার শুনলে মনে হতে পারে এটা বুঝি তাদের দুর্বলতা, কিন্তু না, এই কথার মধ্য দিয়েই দলের আসল দর্শনটা একদম পরিষ্কার হয়ে যায়। স্বচ্ছতা বা আলো, এগুলো আসলে তাদের জন্য খুব একটা আরামদায়ক জায়গা নয়। রাজনৈতিক দল হিসেবে লোকচক্ষুর আড়ালে থাকতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। চরম গোপনীয়তা থেকেই আসলে তাদের এই বিশাল রাজনৈতিক শক্তির জন্ম হয়। এবার আসা যাক প্রথম স্তম্ভে, দলের উৎপত্তি এবং তৃণমূল পর্যায়ের আবাসস্থল। আসলে যে কোনো শক্তিশালী আন্দোলনেরই তো একটা শেকড় থাকে, তাই না? আর তাদের সেই শেকড় বা প্রধান ঘাঁটিগুলো কোথায়? একেবারে রান্নাঘর আর নর্দমায়। তারা অত্যন্ত গর্বের সাথে দাবি করছে যে সমাজের সবচেয়ে মৌলিক আর অবহেলিত জায়গাগুলোতেই তাদের চূড়ান্ত রাজত্ব। রান্নাঘর হলো একটা পরিবারের প্রাণকেন্দ্র, আর নর্দমা হলো শহরের সবচেয়ে অন্ধকার পরিত্যক্ত অংশ। এই দুটো জায়গাতেই তাদের অবাধ বিচরণ। মানে, উচ্চবিত্তের অন্দরমহল থেকে শুরু করে সমাজের একদম নিচতলা পর্যন্ত তাদের নেটওয়ার্ক জালের মতো ছড়িয়ে আছে। তৃণমূল পর্যায়ের এমন অদম্য শক্তি সত্যিই অবিশ্বাস্য। এরপর রয়েছে দ্বিতীয় স্তম্ভ, চূড়ান্ত টিকে থাকার ক্ষমতা। এই জায়গাটা আসলেই বেশ আকর্ষণীয়, কারণ এখানে তারা অত্যন্ত সাহসিকতার সাথে একটা বড় দাবি করেছে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো তাদের চরম রাজনৈতিক স্থায়িত্ব। তারা বলছে, পারমাণবিক বোমা পড়লেও মরব না। চিন্তা করা যায়? বাক্যটা আক্ষরিক মনে হলেও এটি আসলে একটা অসাধারণ রূপক। এর মানে হলো, যত বড় রাজনৈতিক দুর্যোগ বা ধ্বংসযজ্ঞই আসুক না কেন, তাদের মুছে ফেলা এক প্রকার অসম্ভব। তারা এই জগতের সবচেয়ে শক্ত যান বা কঠিন প্রাণ নিয়ে টিকা আছে। একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে স্পষ্ট বোঝা যায় কিভাবে তারা নিজেদের এক অপরাজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। তৃতীয় স্তম্ভ, ডিজিটাল প্রচারণা এবং আধুনিক পিআর কৌশল। নর্দমার অন্ধকার থেকে উঠে এলেও তারা কিন্তু আধুনিক দুনিয়ার সাথে একদম পাল্লা দিয়ে চলছে। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে তাদের এই আধুনিক ডিজিটাল কৌশলটা কাজ করছে। প্রথম ধাপ, ফেসবুকে ছবি দেওয়া, মানে আধুনিক ডিজিটাল স্পেসে নিজেদের একটা শক্ত অবস্থান জানান দেওয়া। দ্বিতীয় ধাপে তারা রিলিজ করবে ভিডিও, যা এখনকার দিনে জনসংযোগের সবচেয়ে বড় হাতিয়ার। আর তৃতীয় ধাপে গিয়ে তাদের আসল উদ্দেশ্যটা বেরিয়ে আসে, ভোটের বাজারে সবার কাছে একটু পাত্তা পাওয়া বা মনোযোগ আদায় করে নেওয়া। বর্তমানের এই চরম প্রতিযোগিতামূলক রাজনৈতিক মাঠে টিকে থাকতে গেলে ঠিক কতটা সুপরিকল্পিত পিআর কৌশল লাগে, এটা তারই একটা মাস্টার ক্লাস। এরপর আসছে ইশতেহারের সবচেয়ে চরম আর নাটকীয় অংশ, চতুর্থ স্তম্ভ, ডানা মেলা এবং ভীতি প্রদর্শন। আর এটা চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে তাদের ডানা মেলে আকাশে ওড়াটা কিন্তু সাধারণ কোনো শারীরিক কসরত নয়। এটা আক্ষরিক অর্থেই মনস্তাত্ত্বিক যুদ্ধের এক অনবদ্য মাস্টারপিস। আকাশ থেকে তারা এমন এক অপ্রত্যাশিত আতঙ্ক তৈরি করে যা প্রতিপক্ষকে পুরোপুরি দিশেহারা করে দেয়। মাটি থেকে হঠাৎ করেই আকাশে উড়ে যাওয়ার এই যে ক্ষমতা, এটা তাদের রাজনৈতিক প্রভাবকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দেয়। ডানা মেলার মনস্তাত্ত্বিক ফলাফলটা তারা নিজেরাই বলছে, বড় বড় বীরদেরও তখন কাঁপিয়ে দিই ভুঁড়ি। মানে, সমাজের সবচেয়ে সাহসী, ক্ষমতাধর আর বীরত্বের দাবিদার যারা, তারাও এই উড়ন্ত মূর্তি দেখলে ভয়ে একেবারে জমে যায়। এটা খুব জোরালোভাবে প্রমাণ করে যে তাদের এই মনস্তাত্ত্বিক অস্ত্রটা ঠিক কতটা ভয়ঙ্কর এবং সমাজের একেবারে উঁচু স্তর পর্যন্ত এর প্রভাব কতটা সুদূর প্রসারী। আমরা এখন আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চম স্তম্ভ, দলের চূড়ান্ত আহ্বান। নিজেদের শক্তি আর ভীতি প্রমাণের পর এবার তারা তাদের প্রাপ্য সম্মান কড়াই গণ্ডায় বুঝে নিতে চাইছে। তাদের চূড়ান্ত দাবিগুলো কিন্তু ভীষণ পরিষ্কার। সবাই মিলে তাদের জন্য একসাথে তালি দিতে হবে, তাদের বন্দনা বা আরতি করতে হবে এবং কোনো রকম তর্ক ছাড়াই তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে মেনে নিতে হবে। খেয়াল করার মতো বিষয় হলো, এখানে কোনো গণতন্ত্র বা ভিন্নমতের সুযোগ রাখা হয়নি। এটা একেবারে পরম ভক্তি আর নিরঙ্কুশ আনুগত্য আদায়ের একটা কড়া নির্দেশ। নিজেদেরকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেই তারা এই ইশতেহারের সমাপ্তি টেনেছে। পুরো বিশ্লেষণটা শেষে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, এটা কি আসলেই নিছক একটা তেলাপোকা বা অবিনশ্বর পতঙ্গ নিয়ে লেখা মজার কবিতা, নাকি আমাদের চারপাশের আধুনিক রাজনৈতিক দলগুলোর টিকে থাকার কৌশল, তাদের প্রচারণার ধরন আর ক্ষমতার দম্ভের একটা নিখুঁত তীক্ষ্ণ প্রতিচ্ছবি? এই ভাবনার জায়গাটা সবার জন্যই খোলা রইল। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আলোচনাটি বিষয়গুলোকে একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গিতে ভাবতে সাহায্য করবে।